দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ। আজ 9 জুলাই মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাগদা দখলে মরিয়া তৃণমূল, লড়াই জিতে বিধানসভায় যাবেন মমতাওয়ালা কন্যা মধুপর্ণা। রাজস্থানের 4 লোকসভার 31টি বুথে শূন্য বিজেপি, দলকে ভোট দেননি বুথ সভাপতিরাও। ভিডিও ভাইরাল করায় কাঠগড়ায় সেলিম মালব্য, চোপড়াকাণ্ডে অভিযোগ দায়ের নির্যাতিতার। গোমাংস পাচারের ছাড়পত্র দিচ্ছেন শান্তনুকে বিঁধে মহুয়ার টুইট। লোকসভা ভোটে জয়ের আনন্দে মশগুল দেদার মতবিলি বিজেপি সাংসদদের। হিন্দু মন্তব্যে রাহুলের পাশে শঙ্করাচার্য। 3 দিনের মুম্বাই সফরে মমতা, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ, উদ্ভব শারদ বৈঠক মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বাংলার সবথেকে কম বয়সের বিধায়কের নাম নিয়ে বিধানসভায় মন্ত্রী বিধায়কদের এক আড্ডায় কথাটা উঠেছিল। তাতে গত কয়েকটি মন্ত্রিসভার সদস্যদের নাম সামনে উঠতেই প্রথম আলোচনায় ওঠে সুব্রত মুখোপাধ্যায়ের নাম। 1972-এর মন্ত্রিসভায় তিনি মন্ত্রী। এবার বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জিতে গেলে সেই রেকর্ড ভেঙে যাবে। বাগদা তৃণমূল পুনর্দখল করতে পারলে 25 বছর 1 মাস বয়সের মধুপর্ণা হবেন বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। যে আড্ডায় এসব নিয়ে আলোচনা চলছিল, সেখানের পরেই প্রশ্ন উঠল, তৃণমূল শেষ লোকসভা ভোটে কত ভোট পেয়েছে? 2011-2016 পরপর তৃণমূলের জয়ের পর 2021-এ এই আসনে জিতে নেয় বিজেপি। 2024-এর বনগাঁ লোকসভার ভোটে বিজেপি ছেড়ে তৃণমূলের হয়ে লড়ে বিশ্বজিৎ দাস এই বাগদা থেকেই পেয়েছিলেন 92,000-এর কিছু বেশি ভোট। বিজেপির শান্তনু ঠাকুর পেয়েছিলেন 1,12,700 ভোট। তৃণমূল পিছিয়ে 20,000-এর কিছু বেশি ভোটে। আর পঞ্চায়েত ভোটের ফল, 23-এর পঞ্চায়েত ভোটে বাগদা ব্লকের 12টি পঞ্চায়েতের মধ্যে বিজেপির দখলে যায় মাত্র 3টি। এই দুই ফল দেখেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। স্থানীয় রিপোর্টের কথা তুলে পার্থ বলেছিলেন, এবার লড়াইয়ে জিততে হলে নতুন ঝকঝকে মুখ দরকার। পুরনো ঝগড়া ঠেলাঠেলি ছাড়িয়ে মানুষের উন্নয়নকে সামনে রেখে লড়াই করবে এমন জনপ্রতিনিধির কথা ভাবতে হবে। স্থানীয়দের দাবি নিয়ে আলোচনা চলছে। তখন ঠাকুরবাড়ির সমস্যা নিয়ে আন্দোলনে বসে মধুপর্ণা ঠাকুর। বড়মা বিনাপানি দেবীর ঘরে তালা লাগিয়ে তার মা রাজ্যসভার সাংসদ মমতাওয়ালা ঠাকুরের প্রবেশ আটকেছেন শান্তনু ঠাকুর। এই অভিযোগে মধুপর্ণার আন্দোলন চলছিল। এর আগে রাজনীতিতে না থাকলেও এই আন্দোলনে তার জেদ সকলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। তার হাতেই তাই বাগদা পুনর্দখলের ভার তুলে দেয় তৃণমূল। ইতিমধ্যেই তার হয়ে প্রচার সেরেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, ফিরহাদ হাকিম, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, রথিন ঘোষের মতো দলের তাবর মন্ত্রী সাংসদরা। জেলায় যে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে, তারা মূলত এই ভোটের জন্য ছোট ছোট কর্মী সভায় নজর দিয়েছেন। সেই কোর কমিটির অন্যতম সদস্য বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষের কথায় বাগদা ব্লকের প্রত্যেক পকেটে একাধিক ছোট ছোট সমস্যা রয়েছে। সেসব ধরে ধরে আলোচনা করা হচ্ছে। যেসব নিয়ে কথা বলতে আমাদের দলের নেতারা যাচ্ছেন, প্রত্যেক পকেটে ছোট ছোট সভা হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হওয়া যেমন গর্বের, তেমনি লজ্জার। তার শূন্য পাওয়া। এবার সেই লজ্জার নজির গড়ল বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সঙ্গীতের হাত ধরে সরকার গঠন করল। তথ্য বলছে দেশের 4 লোকসভার 31টি বুথে শূন্য পেয়েছে বিজেপি। পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের দলের বুথ সভাপতি পর্যন্ত ভোট দেয়নি বিজেপিকে। পাশাপাশি আরো 7টি লোকসভার 33টি বুথে মাত্র 1টি করে ভোট পেয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে হিন্দি সংবাদ মাধ্যম দৈনিক ভাস্কর। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল রাজস্থানের 4 লোকসভা কেন্দ্র শিকার, ঝুনঝুন, জয়পুর ও বারামের জয়সালমেরের 31টি বুথে একটিও ভোট পায়নি। অথচ এই 4 কেন্দ্রের মধ্যে জয়পুর কেন্দ্রে জয়লাভ করেছে গেরুয়া শিবির। রাজস্থানের 25টি লোকসভা আসনের মধ্যে 14টি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে বুথ ভিত্তিক যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা বিজেপির জন্য রীতিমতো উদ্বেগের। দেখা যাচ্ছে রাজস্থানের ঝুনঝুন লোকসভা কেন্দ্রের পিলানির 84 নম্বর বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। শিকার লোকসভা কেন্দ্রের দান্তারামগড়ের 32 নম্বর বুথেও একই হাল। জয়পুরের হাওয়ামহল বিধানসভার 129 নম্বর বুথেও এবার 397টি ভোট পড়েছে, যার মধ্যে 392টি ভোট পেয়েছে ইন্ডিয়া জোট, অন্যান্যরা পেয়েছে 5টি ভোট। এখানেও শূন্য পেয়েছে বিজেপি। এছাড়া জয়সালমের লোকসভা কেন্দ্রের 28টি বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। এহেন রিপোর্ট প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপির বুথ সভাপতিরাও বিজেপিকে ভোট দিচ্ছেন না? সাংগঠনিক দিক থেকে মরু রাজ্যে খুব একটা দুর্বল নয় বিজেপি। 6 বছর আগেও এখানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে। সেখানে এতগুলো বুথে বুথ সভাপতিরাও দলকে ভোট না
দেওয়ায় স্বাভাবিকভাবেই দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চোপড়া কাণ্ডে ভিডিও ভাইরাল করায় কাঠগড়ায় সেলিম মালব্য। চোপড়া কাণ্ডে অভিযোগ দায়ের নির্যাতিতার নয়া মোড়। ভাইরাল ভিডিও ঘিরে সম্মানহানির অভিযোগে থানায় অভিযোগ করলেন নির্যাতিতা। অভিযোগের তীর সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও বিজেপি নেতা অমিত মালব্যের দিকে। গত 1 জুলাই এফআইআর দায়ের করেছে নিগৃহীতা। এফআইআর এর নথি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। সূত্রের খবর, অমিত মালব্য এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আইটি অ্যাক্ট 66A, 66E এবং 67A ধারায় মামলা করেছে চোপড়া থানার পুলিশ। এ প্রসঙ্গে চোপড়া থানার আইসি অমরেশ সিংহ বলেন, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। অন্যদিকে এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিগৃহীত যুবকের মা জানিয়েছেন যে ভিডিওটা করেছে তার আমি শাস্তি চাই, ভাইরাল করে আমার ধর্মটা নষ্ট করেছে। নিগৃহীত যুবকের মায়ের বক্তব্য সামনে আসতেই অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা কি ভয় পেয়েছেন নাকি কোনো চাপের মুখে পড়ে এফআইআর দায়ের করেছেন। উল্লেখ্য, গত 30 জুন চোপড়ায় রাস্তায় যুগলকে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি কে। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আজ পরে জাতীয় স্তরেও। ইতিমধ্যেই জেসিবি ও তার কয়েকজন শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এদিন নির্যাতিতার এফআইআর এর খবর সামনে আসতেই আরো একবার শুরু হয়েছে চাপানুতোর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে চোরা কারবারিদের সরকারি ছাড়পত্র দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার এক্স বার্তায় শান্তনুর নাম ছাপানো সরকারি প্যাডে লেখা একটি চিঠি পোস্ট করে মহুয়া এই অভিযোগ করেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লিখেছেন, কেন্দ্রীয় মন্ত্রী সরকারি শিলমোহরের নাম ঠিকানা সহ একটি ফর্ম ছাপিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে চোরা কারবারিদের ছাড়পত্র দেওয়ার অনুমতি দিয়েছেন দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে। শুধু তাই নয়, গোরক্ষক পার্টির নেতা গোমাংস পাচারের রাস্তা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ওই লিখিত চিঠিতে। এই বিষয়ে মহুয়াকে পাল্টা অশিক্ষিত বলে উল্লেখ করে শান্তনু বলেন, মহুয়া মৈত্র না জেনেই লিখেছেন। তার জানা উচিত স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাকিমপুরে কি অবস্থা। আমাকে কালিমালিপ্ত করতেই উনি এটা করেছেন। তিনি অশিক্ষিতের মতো মন্তব্য করেছেন। লোকসভা ভোটে জয়ের আনন্দে মশগুল কর্ণাটকের বিজেপি সাংসদ কে সুধাকর। জয় উদযাপনে বসালেন মদের গণ আসর। মাঠে ম্যাডাপ বেঁধে বাগান ছাতা খুলে চলল মদের ফোয়ারা, মদের সঙ্গে খাবারও। ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে একটা নির্দিষ্ট জায়গায় বোতলের পর বোতল দেখা গিয়েছে। পাশে লম্বা লাইন। বিজেপি সনাতনী চিন্তাধারার চিকবল্লাপুরের সাংসদের মদের আসর বসানো নিয়ে স্বভাবতই অনেকেই তাজ্জব। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার বিবৃতি দাবি করেছেন। বিজেপির এক প্রাক্তন মন্ত্রী বলেছেন, বিষয়টির সত্যতা খতিয়ে দেখতে হবে। যা হয়েছে তা ঠিক হয়েছে কিনা তা সরকারকেই বিচার করতে হবে। লোকসভায় রাহুলের করা মন্তব্যের জেরে হিন্দুত্ব ইস্যুতে বিরোধী দলনেতার পাশে দাঁড়ালেন শঙ্করাচার্য। উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর মতে, লোকসভায় রাহুল যে বক্তৃতা দিয়েছেন তাতে হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা নেই। জ্যোতিষপীঠের 46তম শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ বলেন, আমি রাহুল গান্ধীর পুরো ভাষণ শুনেছি। তিনি স্পষ্টভাবে বলেছেন, হিন্দু ধর্মে হিংসার কোনো স্থান নেই। রাহুল গান্ধী কোথাও হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেননি। যারা এটা করবে তাদের শাস্তি হওয়া উচিত। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে শঙ্করাচার্যের এই বক্তব্য নিজেদের এক্স মাধ্যমে শেয়ার করা হয়েছে। একদিকে যখন রাহুল গান্ধীর লোকসভায় করা মন্তব্যের জেরে বিজেপি এবং হিন্দু সংগঠনগুলি মাঠে নেমেছে, অন্যদিকে রাহুল গান্ধীর সমর্থনে শঙ্করাচার্যের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ হিন্দু ধর্মের যে কোনো বিষয়ে তাদের মন্তব্য মান্যতা পায়। রাম মন্দির প্রতিষ্ঠার সময়ও দেশের 4 শঙ্করাচার্যের আপত্তি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনে লোকসভার বিরোধী দলনেতা এবং রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধী তার বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, ধর্মের রাজনীতি করতে গিয়ে তারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন। তিনি বলেন যে যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করে তারা 24 ঘন্টা হিংসা ও ঘৃণাতে লিপ্ত থাকে। আপনারা মোটেও হিন্দু নন। হিন্দু ধর্মে স্পষ্টভাবে লেখা আছে যে সব সময় সত্যের পথে চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় রাহুলের বক্তব্যের নিন্দা করেছিলেন। তারপরেই লোকসভা উত্তপ্ত হয়ে ওঠে শাসক জোট এবং বিরোধীদের বাক বিতণ্ডায়। পরে স্পিকার রেকর্ড থেকে বেশ কয়েকটি বিতর্কিত বিবৃতি বাদ দেন। যদিও প্রধানমন্ত্রীর মন্তব্যের পর রাহুল গান্ধীর জবাব ছিল, নরেন্দ্র মোদী সম্পূর্ণ হিন্দু সমাজ নয়, বিজেপি এবং আরএসএস সম্পূর্ণ হিন্দু সমাজ নয়। বিজেপি সমগ্র হিন্দু সমাজের দায়িত্ব নেয়নি। 3 দিনের সফরে মুম্বাই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগদান করার পাশাপাশি উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। 11 তারিখ দুপুরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। 13 তারিখ সন্ধ্যাবেলায় কলকাতা ফিরে আসার কথা মমতার। নবান্ন সূত্রে খবর, 11 তারিখ সন্ধ্যায় উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 12 তারিখ আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত
উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীও। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী 11 তারিখ মুম্বাই পৌঁছে বান্দ্রা কুর্লা এক্সপ্রেসের ট্রাইডেন্ট হোটেলে উঠবেন তিনি। 12 তারিখ সারবেন একাধিক বৈঠক। এরপরে বিকেলে বান্দ্রা কুর্লা এক্সপ্রেসেই অবস্থিত জিও সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে সেজেছে গোটা মুম্বাই শহর। অনন্তর রিসেপশন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন মহারাষ্ট্রের এনসিপি প্রধান শারদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সহ দেশের নানা প্রান্তের রাজনৈতিক নেতা নেত্রীরা। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তাদের বৈঠক হওয়ারও কথা। নবান্ন সূত্রের খবর, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়েও চলছে যাবতীয় আলোচনা। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।